জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ব্যাংককে বৈঠক একটি, কিন্তু দুদেশের বক্তব্য দুরকম কেন? এরপর জানিয়ে দিব বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি, বলেছেন আজহারি। এদিকে গণহত্যার মামলায় সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির। আরো জানিয়ে দিব গাজা নিয়ে প্রতিবাদী বিক্ষোভে সহিংসতায় গ্রেফতার ৪৯ জন, প্রধান উপদেষ্টার বিবৃতি। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল গাজায় যুদ্ধ নয়, মানবতা বিরোধী অপরাধ করেছে, বলেছেন রেজাউল করিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যাংককে বৈঠক একটি, কিন্তু দুদেশের বক্তব্য দুরকম কেন? থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে গত শুক্রবার ৪ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিনিট ৪০ এক বৈঠকে মিলিত হয়েছিলেন। ফ্যাক্ট বা ঘটনা বলতে এটুকুই, জানিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, কিন্তু এরপর বাদবাকি প্রায় পুরোটাই বিতর্কে মোড়া। সেই বৈঠকের যে আলাদা আলাদা বিবরণ দুই দেশের সরকার পেশ করেছে এবং এখনো সেটা নিয়ে যেরকম বাকবিতণ্ডা চলছে, তা থেকে মনে হতেই পারে তারা যেন সম্পূর্ণ আলাদা দুটি বৈঠকের কথা বলছেন। বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে যেমন দুপক্ষ সম্পূর্ণ আলাদা বিষয়ের কথা জানাচ্ছে, তেমনি দুই দেশের কথাবার্তারও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে দুই সরকারের মুখপাত্রের কাছ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককের এই বৈঠককে ইউনুস সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই তুলে ধরা হচ্ছে বলে বলা যেতে পারে। নরেন্দ্র মোদীকে যে শেষ পর্যন্ত বৈঠকে বসাতে রাজি করানো গেছে এবং বাংলাদেশের ইস্যুগুলো সরাসরি তার সামনে তুলে ধরা গেছে, এটাকে তারা যথারীতি বড় অর্জন হিসেবেই দেখছেন। অন্যদিকে ভারতের অবস্থান যেন অনেকটাই রক্ষণাত্মক। বাংলাদেশে যে সরকারের বিরুদ্ধে তারা হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হবার লাগাতার অভিযোগ করে আসছে, তাদের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী কেন বিদেশের মাটিতে গিয়ে দেখা করলেন? দিল্লিকে এখন দেশের ভেতরেও সেই ব্যাখ্যা দিতে হচ্ছে। দিল্লিতে প্রবীণ কূটনৈতিক পর্যবেক্ষক সুকল্যাণ গোস্বামীর কথায় সব দেখে শুনে মনে হচ্ছে বৈঠকে সত্যিকারের আলোচনা যেটাকে বলে সেটা কমই হয়েছে। দুপক্ষ যার যা বলার সেগুলো শুধু উপস্থাপন করেছেন এবং যার জন্য যেটা অস্বস্তিকর তারা সেটা পাশ কাটিয়ে গেছেন। সুতরাং আমি মনে করি দিল্লি ও ঢাকা দুপক্ষের জন্যই এটা ছিল প্রধান চেকবক্সে টিক দেওয়ার এক্সারসাইজ। এটা তুলেছি, ওইটা বলেছি, ব্যাস, তিনি বলেছেন। আর হ্যাঁ, দুই প্রতিবেশী দেশের নেতার মুখোমুখি দেখা হওয়ার একটা আলাদা গুরুত্বই থাকে, সেই অপটিক্সটা অবশ্যই ছিল। ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এরকম ব্যতিক্রমী বৈঠক যে বহু বছর হয়নি, তাতেও কোনো সন্দেহ নেই। বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি, বলেছেন আজহারি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে অনেক জায়গায় বাটা, কেএফসি সহ বিভিন্ন শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার ৮ এপ্রিল ফেসবুক পেজের পোস্টে আজহারি লেখেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়, কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়, মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনদের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত। এর আগে সোমবার ৭ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আজহারি জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল ঢাকায় সশরীরে বিক্ষোভ করবেন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের আয়োজন করা হচ্ছে। গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির।
জুলাই আগস্টে চট্টগ্রামে গণহত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম ও অস্ত্রধারী ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ৯টার পরপরই তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল গত ১৬ ফেব্রুয়ারি এই আদেশ দেন। ট্রাইব্যুনালের ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গাজা নিয়ে প্রতিবাদী বিক্ষোভে সহিংসতায় গ্রেফতার ৪৯ প্রধান উপদেষ্টার বিবৃতি। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন। এতে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া সহ অন্তত ৫টি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুম সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, সহিংস ও অবৈধ ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি বলে মনে করছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত ৪৯ জনকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ২টি মামলা দায়ের করা হয়েছে এবং আরো কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। দায়ীদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে বলা হয়, দায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ সোমবার রাতে একাধিক স্থানে অভিযান চালিয়েছে। সেই সঙ্গে বিক্ষোভ চলাকালীন বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না সব অপরাধীকে গ্রেফতার করা যায়। ইসরায়েল গাজায় যুদ্ধ নয়, মানবতাবিরোধী অপরাধ করছে বলছেন রেজাউল করিম। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যা করেছে তা কোনো যুদ্ধ নয়, বরং তা মানবতাবিরোধী অপরাধ। তাদের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না নারী, শিশু, বৃদ্ধ সহ বেসামরিক স্থাপনাও। এমনকি হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানও তাদের জিঘাংসা থেকে মুক্ত থাকেনি। তাই সময় এসেছে ইসরায়েলি পণ্য বর্জনের। শুধু তাদের পণ্য বর্জন করলেই চলবে না, বরং যেখানে ইহুদি দেখা যাবে সেখানেই তাদের প্রতি ঘৃণা প্রদর্শন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।